ওদিকে দেখো, তুমি ভেতরটা দেখো, তাড়াতাড়ি যাও। দেখছি। তাহলে এখানে কেউ ছিল না? হ্যাঁ স্যার সত্যি বলছি, এখানে মেহেন স্যার আর আমাদের ছাড়া আর কেউ ছিল না। বুঝতেই পারছি না যে খুনটা করলো কি। আচ্ছা, আপনারা এখানে এসেছিলেন কেন? স্যার একজন মহিলা ফোন করেছিলেন যে ওনার প্রাণ বিপদে আছে, ওনাকে বাঁচাতেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো কোনো মহিলা ছিলই না, আর ফোনটাও একটা প্রাইভেট নম্বর থেকে করা হয়েছিল। আচ্ছা, এগুলো একটা ষড়যন্ত্র, প্ল্যান করে করা ষড়যন্ত্র। স্যার, এই যে এখানকার ওয়াচম্যান স্যার। তুমি গোডাউন কটায় বন্ধ করেছিলে? স্যার রাত 10টার সময়। সেই সময় এখানে কেউ ছিল? না স্যার, ভালো করে চেক করেছিলাম, কেউ ছিল না। আপনারা এই রুমের দরজাটা খোলা রাখেননি তো ভেতরে আসার পরে? না, ভেতরে ঢুকতেই আমরা সবার আগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। স্যার খুন হওয়ার পরেও আমরা দরজা চেক করেছিলাম, ভেতর থেকে বন্ধই ছিল। খুনি আগে থেকেই ভিতরে ছিল, কেতন স্যারের বাড়ির মতো। একটাই দরজা যেটা বন্ধ ছিল, আর কোনো জানালা নেই। তাহলে খুনি গেল কোথায়? স্যার আবারও একজন এমন অফিসারের খুন হয়েছে যাকে আমরা চিনি। আমার মনে হচ্ছে খুনিকে আমি চিনি। অভিজিৎ, তুমি কি করে খুনিকে চিনবে? তুমি তো দেখোইনি খুনিকে। বুঝে গেছি স্যার, আপনি কার দিকে ইঙ্গিত করছেন। তুমি জানো এসব কি? হ্যাঁ, এটা এশিয়ার নামকরা ক্লাসিক আর্টওয়ার্ক, কিন্তু এসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? যেটাকে তুমি এশিয়ার বিখ্যাত আর্ট ওয়ার্ক ভাবছো, সেটা আর্ট ওয়ার্ক ঠিকই, কিন্তু অরিজিনাল নয়। এটা ডুপ্লিকেট, নকল। এগুলো নকল, কিন্তু দেখতে তো দেখতে একদম আসল, অথচ এটা নকল। কিন্তু এই আর্টওয়ার্কের এই দুটো মার্ডারের সঙ্গে কি সম্পর্ক? এটা 5 বছর আগের কথা দয়া। তোমার এটা মনে আছে? তুমি আর এসিপি স্যার ডেপুটেশনের জন্য দিল্লি গিয়েছিলে। সেই সময় কিছুদিনের জন্য আমি আর পুরবী একটা কেসে ক্রাইম ব্রাঞ্চের হয়ে কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে। এটা সেই কেস না যাতে কেউ নকল আর্টওয়ার্ক বানিয়ে সেটাকে বেশি দামে বেচার চেষ্টা করছিল? কারেক্ট। এই আর্টওয়ার্ক সেই বানিয়েছে, মিখেল। ওর নাম মিখেল। এমনটা নয় যে ওর প্রতিভা বাকি শিল্পীদের থেকে অনেক কম ছিল, তবে সত্যি কথা বলতে ও ওদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। আর সেই জন্যই হয়তো ও একদিন ভেবেছিল যে অরিজিনাল পেন্টিং তো সবাই বানাতে পারে, কিন্তু অরিজিনালের মতো সেম কপি বানানো সবার পক্ষে সম্ভব নয়। আর এই কাজে এত টাকা ছিল যে ওর আসল পেন্টিং বানানোর কোনোদিনও প্রয়োজনই হয়নি। ও কোটি কোটি টাকা ইনকাম করেছিল মহান আর্টিস্টের অরিজিনাল পেন্টিংয়ের নকল পেন্টিং বানিয়ে। আর ওর কাজ এতটাই ভালো ছিল যে কেউ বলতে পারতো না যে পেন্টিংটা আসল না নকল। অনেকবার তো 30-40 বছরের আগের ক্যানভাসের পেন্টিং করেছে ও, অথচ সেটা কারো পক্ষে ধরাই সম্ভব ছিল না। কিন্তু একদিন পরিস্থিতি এমন হলো, অনেক আর্ট প্রেমী যখন কোটি কোটি টাকা লস করলো, তখন ক্রাইম ব্রাঞ্চ মিখেলকে ধরার দায়িত্ব আমাদের 4 জন অফিসারকে দেয়। কেতন স্যার, মহেন, পুরবী আর আমি। মিখেলকে ধরা এত সহজ ছিল না, কিন্তু কথায় আছে না, পিঁপড়েকে ধরতে হলে মিষ্টির ব্যবহার করতে হয়। আর এই পিঁপড়ের মিষ্টি ছিল ওর পুরনো ক্যানভাস আর সেই কেমিক্যাল যেগুলো ব্যবহার করত 200 থেকে 250 বছরের পুরনো পেন্টিং তৈরি করতে। আমরা সমস্ত আর্ট গ্যালারি আর দোকানে নজর রাখতে শুরু করে দিই, যেখানে এইসব জিনিস পাওয়া যেত। যারা এই সমস্ত জিনিস কিনতে আসতো
তাদের পুরো ঠিকুজি কুষ্টি বার করতাম আমরা। এই যতগুলো ছবি পাঠাচ্ছি প্রত্যেকের ডিটেলস আমার লাগবে। আর তারপরে এক সপ্তাহ পরে আমরা এমন একটা মেয়েকে দেখলাম যে জিনিসপত্র তো কিন্তু তার কোনো আর্ট ব্যাকগ্রাউন্ড ছিলই না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার। এই মেয়েটা ব্যাংকে কাজ করে, এর এই জিনিসগুলো কেন প্রয়োজন পড়ে, তাও আবার প্রত্যেক দ্বিতীয় দিন? হ্যাঁ স্যার, এই মেয়েটার প্রবলেম তো আছে মনে হচ্ছে। এই মেয়েটার একটু গন্ডগোল আছে, ওর পিছু নাও, দেখো কোথায় যাচ্ছে। স্যার আমি ওকে 3 দিন ধরে ফলো করেছি, কিন্তু কিছু জানতে পারিনি। কারণ ও এই সমস্ত জিনিস নিয়ে ওর বাড়ি চলে যেত, কিন্তু চতুর্থ দিন ও অন্য কোথাও গেল। নিখিল, 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 নিখিলও না, এখনো লাঞ্চটাও করেনি। এখনো লাঞ্চও করনি? এত কি কাজে ব্যস্ত থাকো যে খাওয়ার টাইম থাকে না? তোমায় দেখলেই তো আমার পেট ভরে যায়। জানো, বেবিকে মাখন লাগানোর না, এটা অনেক পুরনো আইডিয়া। মাখন নয়, সত্যি বলছি, তোমার মতো ভালোবাসতে পারে এমন জীবনসাথী কোথায় পাবো আমি, যে আমার জন্য নিজেকেও বিপদে ফেলতে পারে। আমি তো তোমার জন্য নিজের জীবনটাও দিতে। খবরদার, এরকম কথা যদি আরেকবার তুমি বলেছ, যদি তোমার কিছু হয়ে যায় না, আমি এই দুনিয়াটাকে আগুন লাগিয়ে দেবো। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। যদি আমি কিছু চাই, তুমি আমায় দেবে? আমি জানি তুমি আমার থেকে কি চাইবে, যে আমি কেন সবকিছু ছেড়ে দিচ্ছি না। জানোই যখন, তাহলে তুমি কেন ছেড়ে দাও না? শীতল, মানুষের জীবনে দুটো নেশা হয়, আমার ভালোবাসার নেশা তুমি পূরণ করো, আর আমার দ্বিতীয় নেশা শিল্পীর, যেটা আমার কাজটাকে পূর্ণ করে। এই দুটোর মধ্যে একটাও যদি আমার থেকে দূরে যায় না,
তাহলে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর আমি চাই যে ইতিহাস আমায় সব থেকে ভালো স্বামী আর সব থেকে ভালো আর্ট চোর হিসেবে মনে ব্যাস রাখে। মিখেল, অনেক ইতিহাস লিখেছ, বাকি জীবনটা জেলেই কাটিও। মিখেল, প্লিজ আমার কথা শোনো, জেদ করো না, নিজেকে আইনের হাতে তুলে দাও প্লিজ। না, আমি করব না। নিখিল! শীতল, মিখেল দাঁড়া, বলছি, দাঁড়া, শীতল! দাঁড়া। শীতল, চোখ খোলো, শীতল! শি ইজ ডেড স্যার। তোমাদের জন্য আমার শীতল আমাকে ছেড়ে চলে গেল। ছাড়বো না আমি তোমাদের। তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তুমি। না তুমি অপরাধের রাস্তায় হাঁটতে, আর না তোমার পাপের শাস্তি তোমার স্ত্রীকে ভোগ করতে হতো। কাজের শাস্তি কে পাবে এটা ভবিষ্যৎ বলবে। ওর 5 বছরের শাস্তি তো এতদিন শেষ হয়ে গেছে, কিন্তু ওর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের আগুন হয়তো ওর মনের ভিতরে এখনো জ্বলছে। মানে কেতনবাবু আর মেহেনের পরে ওর টার্গেট এখন পুরবি আর তোমার ওপর। কারেক্ট। কিন্তু স্যার, ও এসব করছেটা কি করে? কারণ নজরে পড়ছে না কেন? এবার এই রহস্যের পর্দা তো মিখেলই তুলতে পারবে। ও তোমার আর আমার কোনো ক্ষতি করার আগে মিখেলকে আমাদের ধরতেই হবে। স্যার, স্যার কেতন বাবুর বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্টস গুলো পেয়েছিলাম, হ্যাঁ, ওটা কারোর সঙ্গে ম্যাচ হয়েছে? স্যার ওই ওয়াটার পাইপলাইনে যে কাজ করে সে নির্দোষ হলেও যে লোকটা ইন্টারনেটের কাজ করে সে খুব গোলমেলে। এই ইন্টারনেটের লোকটা কে? স্যার রমেন স্যার। স্যার স্যার পুরনো পাপি স্যার, এই তো 6 মাস আগে ও অথর রোড জেল থেকে ছাড়া পেয়েছে স্যার। আর্থার রোড জেল? ওই মিখেলকে তো ওই জেলেই রাখা হয়েছিল। তার মানে ওই জেলেই এই অপরাধের প্ল্যানিংটা করা হয়েছিল, মিখেল আর ওই রমন যোগ মিলে নিয়ে। তুই নিশ্চয়ই আবার জেলে যেতে চাইবি না? না স্যার, আমার দ্বিতীয়বার জেলে পাঠাবেন না স্যার। যদি আজ আমি মিখেলকে না পাই তাহলে তোকে এখানেই পুঁতে দেবো। না স্যার, মিখেল আমার সাথে এখানেই দেখা করতো, এখানেই দেখা করতো, আমি সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। আমার মিখেলকে চাই, ব্যাস। হ্যাঁ স্যার, ওখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। হ্যাঁ শান্তি। কি? বাবা শরীর খারাপ করছে? কিন্তু এরকম হঠাৎ? আমি তো কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। কি হয়েছে? স্যার, স্যার ওই বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওই শান্তি নার্স যে আমার বাবার দেখাশুনো করে, সেই ফোন করেছিল। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার, যাও, আর কোনো প্রয়োজন পড়লে ফোন করবে। কি হলো স্যার? ফ্রেডি, আমি এটা ভাবছি যে আমাদের এই সিআইডির কেরিয়ারে আমরা অনেকেই ক্লোজ রুম মার্ডার সমাধান করেছি, কিন্তু তাদের মধ্যে একটা কেসও এরকম ছিল না। হ্যাঁ স্যার, এর আগেও এরকম ঘর বন্ধ থাকার কেস এসেছিল। কোথাও না কোথাও তো গোপন রাস্তা খুঁজে পাওয়াই যেত খুনির আসার এবং যাওয়ার জন্য। হ্যাঁ, হয়তো রুমের মধ্যে কোনো গুপ্ত পথ থাকে, না হলে রুমের মধ্যে কোনো রাস্তা বানানো হয় খুন করার জন্য। কিন্তু এখানে না তো কোনো গুপ্ত রাস্তা আছে, না রুমের মধ্যে কোনো গন্ডগোল করা হয়েছে, না। আর এই খুনি এমন
যাকে দেখাই যাচ্ছে না। স্যার, আমার তো ভেবেই কিরকম মাথাটা ঘোরা শুরু হয়ে গেছে। খুনিকে দেখা যাচ্ছে না কেন? অনেক বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে হিরো একটা গ্যাজেট লাগিয়ে অদৃশ্য হয়ে যেত, কিন্তু ওটা তো সিনেমা ছিল না স্যার। হ্যাঁ, ওটা তো সিনেমা ছিল, কিন্তু এটা তো বাস্তব জীবন। স্যার, কি ভাবছেন আপনি? এটাই ভাবছি, এর মধ্যে কোন জিনিসটা আমি বুঝতে পারছি না। ও মাই গড, তার মানে এই ব্যাপার। অনেকদিন ধরেই আমাদের চারজনকে ফলো করছিল, আর তুই ওকে হেল্প করছিলি এই সমস্ত কাজে। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এই ওয়ালপেপার, ফার্নিচার, এসবের ছবি কেন নিয়েছিলি? হ্যাঁ, ওই মিখেল যেমন যেমন বলেছিল আমি সেরামই ছবি নিয়েছিলাম স্যার। ব্যাস, আমি শুধু জানতাম না এই ছবিগুলো নিয়েও কি করবে স্যার। তাহলে কি এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে খুনের রহস্য? হ্যালো, কেমন আছো অভিজিৎ বাবু? আমার গলার আওয়াজ ভুলোনি। এমনিতে আমি জানতাম যে তুমি আমার বাড়ি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। ইন্টেলিজেন্ট তুমি, কিন্তু সরি, তোমাকে স্বাগত জানাতে আমি বাড়িতে ছিলাম না। তোকে স্বাগত তো জানাবে সিআইডি, যখন আমরা তোকে আরেকবার ধরে জেলে নিয়ে যাব। জেল তো আমি তখন যাব না যখন তোমাদের নজরে আমি আসব। তার আগে এই ধাঁধাটা তো সমাধান করো যে আমি তোমাদের এমনিতে নজরে কেন আসছি না। কি হলো, কি ভাবনায় পড়ে গেলে? হ্যাঁ, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু এতটাও ইন্টেলিজেন্ট নও যে এই কেসটাকে সমাধান করো। কেসটা তো তোমার আর পুরবীর মৃত্যু দিয়েই শেষ হবে। মিখেল, রাগ নয় অভিজিৎ বাবু, রাগ করে কেন নিজের বিপি বাড়াচ্ছ? চলো একটা ছোট্ট তোমায় হিন্ট দিয়ে দিই। আমায় তুমি সেখানেই দেখতে পাবে যেখানে এই গল্পের শুরু হয়েছিল, যেখানে শীতলকে তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। পুরবী মারা যাওয়ার আগে তো নিশ্চয়ই পৌঁছতে পারবে। মিখেল, মিখেল, হ্যালো।
পঙ্কজ, তুমি এক্ষুনি পুরবীকে ফোন করো, ওকে বলো বাড়িতে থাকতে, বাইরে বের না হতে। ও কি হলো স্যার? আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে জানা যাবে যে খুনি এগুলো কিভাবে করলো। কিভাবে? আশ্চর্য তো, বাবা তো পুরোপুরি সুস্থ আছে। তাহলে তাহলে শান্তি ফোন করে আমাকে ডাকলো কেন? আর নিজেও তো বাড়িতে নেই। ফোন করলাম, ফোনটাও ধরছে না। স্যার এই পুরবী তো ফোনই তুলছে না। কি ফোন তুলছে না? কোনো প্রবলেম নেই তো? স্যার মিখেল ওর কাছে পৌঁছে যায়নি তো? হতে পারে। ওই যে ফোনটা এসেছিল ওর বাড়ি থেকে ওর বাবার শরীর খারাপের ব্যাপারে, হতে পারে ফোনটা মিখেলই করেছিল। স্যার পুরবীর কিছু হবে না তো? আশা করছি আমরা সময় মতো পৌঁছে যাব। যদি পুরবীর কিছু হয় তাহলে না, এসে গেছি। এটা সেই জায়গা যেখানে মিখেলের ওয়াইফ মারা গিয়েছিল। ওই দিকটা দেখো। স্যার হ্যাঁ পঙ্কজ, জানি না স্যার কে গুলি চালালো। রবিকে পেলে? পুরবী ওখানে স্যার। ও নো, পঙ্কজ অ্যালার্ট থাকবে। আমাকে কভার করো, আমি যাচ্ছি পুরবীর কাছে। ভয় পেও না অভিজিৎ, এখনো ও মরেনি। কিন্তু যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার আঙুল ট্রিগারের ওপর আছে, আর গুলিটা তো তোমার থেকে তাড়াতাড়ি পৌঁছবে। মিখেল, গুলি চালিও না। দেখো, তুমি প্রতিশোধ নিতে চাও তো? দেখো আমি এসে গেছি, তুমি পুরবীকে যেতে দাও। খবরদার, কোনো চালাকি নয় অভিজিৎ, কারণ তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় ভালো করে দেখতে পাবো। অভিজিৎ, আমার কথা মন দিয়ে শোনো, তুমি একদম রিঅ্যাক্ট করবে না। তুমি এই মিখেলকে দেখতে পাবে না। তুমি আর কেতনবাবু, ওকে কেতনবাবু স্টাডি রুমে দেখতে পাওনি। মাহান ওকে আর্ট ওয়্যার হাউসে দেখতে পাইনি। পুরবী নিজে ওকে ওর ঘরে দেখতে পাইনি। কেন? কারণ ওকে দেখা সম্ভব নয়। ও যেখানে যেখানে অন্যায় করে সেখানকার কোণে কোণে ও লুকিয়ে পড়ে,
ওই রুমে ওই ডেকোরেশনে ও এমন ভাবে লুকিয়ে পড়ে কেউ বলতেই পারবে না যে ও আর্ট পিস না একজন মানুষ। কেতনবাবুর রুমে ও ও ওয়ালপেপার হয়ে গেছিল, ওয়ালপেপার। আর মেহানের ওই ওয়্যার হাউসে ও ও পোর্ট্রেট হয়ে গেছিল। এটা আমি তখনই বুঝতে পারলাম যখন ওয়্যার হাউসের ক্রাইম সিনের ফটোগুলো আমি দেখলাম। তখনই আমার নজর ওই পোর্ট্রেটের আঙুলের উপর গেছিল। ও পোর্ট্রেট ছিল না, ওই মিখেল ছিল, মিখেল। ওকে দয়া, পঙ্কজ সাবধানে, পঙ্কজ সাবধানে, জঙ্গলে লুকিয়ে আছে। পঙ্কজ, তুমি এখানেই থাকো, রবির দিকে নজর রাখবে। মিখেল, আমরা কিছুই করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে তুমি রবিকে ছেড়ে দাও প্লিজ। দেখো, এসব করে আর কোনো লাভ নেই। আমি এখানে এসে গেছি, তুমি তুমি বলো কোথায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। বাস, আগে এগোবে না অভিজিৎ, আমার সাথে গেম খেলা বন্ধ করো। ঠিক আছে, ঠিক আছে, গুলি চালিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তুমি তুমি কি চাও মিখেল? যা কিছু হয়েছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু এসব করে তুমি কি পাবে? হ্যাঁ, আমার শীতলকে তুই আমার থেকে নিয়েছিলি, আমি তোকে ছাড়বো না। আমার শীতলকে দূরে করেছিলি। রবি, তুমি ঠিক আছো তো? তোর আসল জায়গা জেলে, আর এইবার তুই বাইরে আসবি না, সোজা ফাঁসিতে ঝুলবি। আমার বউয়ের জ্বলন্ত চিতা দেখে আমি শপথ নিয়েছিলাম যে যতক্ষণ না তোমাদের চারজনকে আমি শ্মশানে পাঠাবো, না বেঁচে থাকবো না মরবো। দুজন তো গেল, এখন তোমরা দুজন বেঁচে।
তোমাদের আইনকে বলো যেন শক্ত থেকে শক্ত জেল বানাই, কারণ এবার কোনো জেলই তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, চলো নিয়ে যাও একে। চল চল। আসবো, ফেরত আসবো। স্যার, আজ দিয়া বেঁচে থাকতো। ফোন সাইলেন্ট ছিল। আর তোমার নবীন, তোমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল? না স্যার, স্যার আমি শুয়ে পড়েছিলাম আর আমি বুঝতেই পারিনি কখন আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। আশেপাশের ঘটনা থেকে আমি ওকে এই পেন্ডেন্টটা এনে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো যখন এটা কোনো কাজেই এলো না। ওই ঘটনার ব্যাপারে বলছো? ওই যে চুল কাটা গেছে ওই মেয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকম ঘটনা অনেক ঘটেছে এই চত্বরে। এই দিয়ার মতো অনেক মেয়েরই চুল কাটা হয়েছে, কিন্তু কাউকে হত্যা করা হয়নি। আর লোকে তো এটাও বলছিল যে কোনো আত্মা টাত্মার চক্কর আছে। কি বললে তুমি? ভূত, আত্মা? আমি বলছি না স্যার, লোকেরা বলছে। স্যার, এই এলাকার সব মেয়েরা বেশ আতঙ্কিত রয়েছে। সূর্য ডোবার আগেই নিজেদেরকে বাড়িতে বন্দি করে নেয়। কিছু মেয়েরা তো নিজেরাই নিজেদের চুল কেটে ফেলেছে, আর অনেকে সাধু আর জ্যোতিষীদের কাছে যাওয়া শুরু করেছে। তারা মনে করছে এই সাধুদের আশীর্বাদে এই সমস্ত অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা পাবে। এটা কোনো অশুভ শক্তির কাজই নয়, এটা কোনো মানুষই করেছে। মানুষই করেছে এটা। স্যার, হ্যাঁ ইন্সপেক্টর সুশীল এই কেসটারই তদন্ত করছেন। হ্যাঁ, সুশীল বাবু বলুন। স্যার কিছু বুঝতে পারছি না, এ প্রচুর মেয়ের চুল কেটেছে, কিন্তু মেরেছে শুধু একজনকেই। শুধু একটা মেয়েকেই মেরেছে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আরো মেয়েদের মারা উচিত ছিল? আমাদের লজ্জা করা উচিত। আমাদের থাকা সত্ত্বেও একটা মেয়ের জীবন চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, অন্য কোনো নিরীহ মেয়ের মৃত্যু হওয়ার আগেই। বুঝেছেন আপনি? স্যার। পুরো ডিটেলসটা চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব। যান। স্যার। স্যার, হ্যাঁ ফেডরিক, এই নিন এই পুরো কাণ্ড কারখানার সমস্ত ফাইল। ইন্সপেক্টর সুশীল এই মাত্র পাঠিয়েছেন। কটা ফাইল পাঠিয়েছে? 8টা। দয়া, অভিজিৎ, ফাইলগুলো ভালো করে স্টাডি করো, চেক করো, দেখো। আর প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো ওদের সাথে কি করা হয়েছে। দিয়া ছাড়া আর কোনো মেয়ের যেন প্রাণ না যায়। অদিতি, আপনি বলেছিলেন যে আপনি বিছানায় বসে লাইট অফ করেছিলেন, তারপর কি হয়েছিল? স্যার, হঠাৎ করে একটা জোরালো আলো আমার চোখে পড়লো, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু ওই উজ্জ্বল আলো মনে আছে, তার বেশি আর কিচ্ছু নয়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার চোখে একটা জোরালো আলো পড়লো, আর তারপর আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ একদম ধাঁধিয়ে গেছিল। আচ্ছা, জ্ঞান ফিরে আসার পরে কি হয়েছিল? যখনই আমার চোখটা খুললো আমি দেখলাম কেউ আমার চুল কেটে নিয়েছে। আমি চেঁচালাম আর তারপর আমি পুলিশকে কল করলাম। হ্যাঁ স্যার, আমিও একটা খুব জোরালো আলো দেখেছিলাম। যেরকম টিভিতে দেখেছিলাম সব মেয়েদের সাথে হয়েছে, ওরকম আমার সাথেও হয়েছে। ওই ভূতটা আমার চুল সব কেটে দিয়েছে। ভূত নয়, অপরাধী। এই এই আপনার হাতে কি রয়েছে? স্যার, আমার চুল। আপনার চুল? ও অপরাধী তোমার চুল কেটে নিজের সঙ্গে নিয়ে যায়নি? না তো। অদ্ভুত একটা ব্যাপার। এই আসামি যে যে মেয়ের চুল কেটেছে সেই চুলগুলো নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এই 4টে মেয়ের চুল কেটে চুলগুলো বাড়িতেই ফেলে গেছে। এটা কেন আসামি করলো আর কেন? স্যার, হতে পারে যে ওদের ওপর হামলা হয়নি, ওরা এগুলো এই নিউজে দেখেছে, তাই পাবলিসিটির জন্য এমন ভাব দেখাচ্ছে যে ওদের ওপরেই হামলা হয়েছে। স্যার, দুটো মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ওদের ভুল ধারণা হয়েছিল ওদের সঙ্গে এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। তার মানে শুধু 4টে মেয়ের ওপরে হামলা হয়েছে? অদিতি, বাণী, চিত্রা আর ঈশা। ইয়েস স্যার। একটা কাজ করি, আমরা আবার নতুন করে শুরু করি যেখান থেকে এসব শুরু হয়েছিল। ক্রাইম লোকেশনের ফটোগ্রাফ, প্রমাণ, যা কিছু পাওয়া গেছে ওখান থেকে সব কটা ভালো করে চেক করো দ্বিতীয়বার। কিছু না কিছু আমরা নিশ্চয়ই ছেড়ে গিয়েছি, যেটা এবারে আমরা পাবো।
অদিতি, বাণী, চিত্রা, ঈশা। পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার, ঈশার বাড়িতে যে মোমবাতি ছিল তার মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি। এটা আসামির হতে পারে স্যার। যদি এই ফিঙ্গারপ্রিন্টটা আসামির হয় তাহলে সে খুব ভুল করেছে। অভিজিৎ, আমাদের ক্রিমিনালের ডেটাবেসটা চেক করো, দেখো তো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার এ তো পুরনো পাপি, কিন্তু 17 বছর বয়স। 17 বছরের? হ্যাঁ স্যার, এই 17 বছরের বাচ্চাটা কুনাল। আর কয়েক মাস আগেই মদ খাওয়ার অপরাধে আন্ডার এজ ড্রিঙ্কিং এর জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 17 বছরের ছেলে এইসব কাজ করছিল? এটা তো ওর সাথে দেখা করলেই জানা যাবে। এমনিতে তো সিরিয়াল কিলাররা অ্যাডিকশনের মধ্যেই থাকে, নেশা করে, ড্রাগস নেয়। এ থাকে কোথায়? স্যার এ চুনাপট্টিতে থাকে। চুনাপট্টি? তাহলে আর দেরি কেন, দেখা করে আসো ওর সাথে চুনাপট্টিতে। বিশ্বাসই হচ্ছে না, একটা 17 বছরের ছেলে এইসব কাজ করছে কি করে? কুনাল। হ্যাঁ, আপনারা কে? সিআইডি। সিআইডি? তোমার লজ্জা করে না? পড়াশোনা করার বয়সে এইসব করছো? হ্যাঁ কি স্যার? কে এসেছে কুনাল? আরে স্যার, আপনারা? ঈশা, তুমি এখানে কি করছো? স্যার, এটা আমার মাসির বাড়ি, কিন্তু আপনারা এখানে? কুনালের সঙ্গে দেখা করতে এসেছি। কুনাল এ আমার কাজিন স্যার। কাজিন? তুই তোর কাজিনের চুল কেটেছিস? স্যার স্যার আমি তো স্যার ঈশা দিদির সাথে একটু মজা করেছিলাম স্যার। স্যার আমি ওই চুল কেটে দেওয়া লোকটার ব্যাপারে নিউজ পেপারে পড়েছিলাম স্যার। আমি ভাবলাম এই মজাটাও একটু ঈশা দিদির সাথে করা যাক। মা, মা আমার চুল! আর মা আমার সব চুল ও কেটে চিল্লে চিল্লে দিয়েছে। সারা বাড়ি মাথায় তুললো আর পুলিশকে ফোন করে দিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি ওই চুলগুলো ফেলে দিলাম স্যার, আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্যার। তুই এত বাজে মজা করেছিস আমার সাথে? দিদি সরি। আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো সরি নয়। সরি দিদি সরি সরি স্যার। স্যার আমি শুধু ঈশা দিদির চুল কেটেছিলাম স্যার, বাকি কোনো মেয়ের চুল কাটিনি আমি স্যার। আমরা তোমার কথা বিশ্বাস করবো কি করে? আপনি চাইলে আমার মাকে জিজ্ঞেস করে নিন স্যার, যে দিন ওই ঘটনাগুলো ঘটেছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম স্যার। তোর সব জিনিসটা মজা লাগে না জানিস? যখনই ওই মুহূর্তের কথা ভাবি ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। দিদি সরি দিদি তোমার সরি। ভাগ্য ভালো যে আমরা তোমাকে অ্যারেস্ট করছি না। নিজের স্বভাব পরিবর্তন করো, নাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বে তুমি। সমস্ত সিরিয়াল কিলার বা সিরিয়াল অ্যাটাকার নিজের ভিকটিমকে একটা প্যাটার্নে চুজ করে। হ্যাঁ ঠিকই বলেছো দয়া। হ্যাঁ এরকমই তো হয়। তোমার মনে আছে তো দয়া ওই কেসটা, যেখানে কিলার 40 থেকে 50 বছরের মাঝে বিজনেসম্যানকে চুজ করেছিল নিজের শিকার করার জন্য? হ্যাঁ স্যার, একটা কেসে স্যার সিরিয়াল কিলাররা তাদেরই টার্গেট করতো যাদের কাছে লাল গাড়ি আছে। ঠিক ওই রকমই এই মেয়েগুলোর কেসেও একটা ফিক্সড প্যাটার্ন আছে। স্যার সব মেয়েদেরই বয়স প্রায় 20 থেকে 35-এর মধ্যে। আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল স্যার, চাকরি করতো আর বাড়িতে একলা থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকের চুল কিন্তু লম্বা ছিল। ছোট চুল আছে এরকম কোনো মেয়েরই চুল কাটা হয়নি। সেটাই তো মেন প্যাটার্ন, লম্বা চুলওয়ালা মেয়েদেরইও বেছে নিত। কিন্তু স্যার এর মধ্যেও কোনো বিশেষ পছন্দের ছিল না ওর। এই বানি আর দিয়া ওদের কোকড়ানো চুল ছিল, অদিতি আর চিত্রা ওদের চুল সোজা ছিল। এই যে সিরিয়াল কিলাররা হয় না স্যার, ওরা স্পেসিফিক হয় নিজের পছন্দের বিষয়ে।
হ্যাঁ, একটা ব্যাপার কমন, এই সব মেয়েদের পাশেও ক্যান্ডেল রেখে গেছে। হ্যাঁ, এই নটটা। দয়া, একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? কি হয়েছে স্যার? এই নোটস গুলো দেখো। অদিতি আর চিত্রাকে যেভাবে বেঁধেছিল চেয়ারের উপর, নোটস গুলো দেখো। এখানে এক রকমের নোটস, আর দিয়া আর বাণীকে যেভাবে বেঁধেছিল এই নোটস গুলো একেবারে আলাদা। দয়া, যে নোটস দিয়ে দিয়া আর বাণীকে বাঁধা হয়েছিল এই নট গুলোকে বো লাইন নট বলে। বো লাইন নট যেরকম টাইয়ের হয় না, আর এই নট গুলোকে বলে ট্রিপল ব্যারেল নট। ট্রিপল ব্যারেল নট। কেউ কাউকে যদি বাঁধে স্যার, তাহলে তো একই রকম গিট ব্যবহার করবে, কিন্তু ও দু ধরনের গিট ইউজ করেছে। এটা মনে হচ্ছে যে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিংবা এর মানসিক পরিস্থিতি ঠিক নয়, স্কিউজোফেনিক আছে ওর। হ্যাঁ, কিন্তু দয়া, সবার আগে আমাদের এটা জানতে হবে ও শিকারগুলো বাছে কি করে আর কখন বেছে নিত, আর ও শিকার বেছে নিত কোন জায়গায়। হয়তো সব মেয়েরা একই অফিসে চাকরি করত, একই জিমে যেত বা একই বিউটি পার্লারে যেত। কোনো না কোনো একটা সূত্র নিশ্চয়ই আছে, আর যেটা এদের সবাইকে এক করে দিয়েছে। কিন্তু কি? স্যার, এই দিয়ার বন্ধু সমর আর নবীন, ওদের বক্তব্য যে রাতে দিয়া খুন হয় ওই রাতে ওরা নাকি ডান্ডিয়া খেলতে গেছিল প্রেমাল গ্রাউন্ডে। প্রেমাল গ্রাউন্ড? হ্যাঁ স্যার, চিত্রা ওখানেই গেছিল ডান্ডিয়া খেলতে, যেই রাতে ওর চুল কাটা হয়েছিল। অদিতি আর বাণী, খোঁজ নাও তো পঙ্কজ। হ্যাঁ বস, ওই মেয়েটির মৃত্যু গলা টিপার কারণে হয়েছে। গলা টিপে মারা হয়েছে? স্যার, এই হলো তার রিপোর্ট। স্যার। হ্যাঁ স্যার, আপনার সন্দেহ ঠিক ছিল স্যার। অদিতি আর বাণী সেই রাতেই ডান্ডিয়া খেলতে গেছিল যে রাতে ঘটনাটা ঘটেছিল। তার মানে হলো দয়া, আসামি প্রেমেল গ্রাউন্ডে যেত ডান্ডিয়া প্রোগ্রামে, আর কোনো লম্বা চুলালা মেয়েকে ও বেছে নিত নিজের শিকারের জন্য। ওখান থেকে বেরোনোর পর ওকে ফলো করে আর সুযোগ পেয়েই কাজ হাসিল করে নেয়। তাহলে তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস। ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমেল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার, নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে? ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো, আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব। আমরা। কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক। এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলালা একটি মেয়ে। এখন এই নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে, ফাইন।
হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে। স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হাই। হাই। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল তাহলে গেল কোথায়? রবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি রবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে, আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। সারিকা, হ্যাঁ ঘাবড়িও না, আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে। দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার। সব ঠিক আছে? স্যার, হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি।
সারিকা সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার আমিও আসছি। ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। হট। আরে এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর, হ্যাঁ? তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না না স্যার, আমি কাউকে মারিনি। কথা বলছিস? না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস? সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ স্যার আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল। আচ্ছা, পুরবি কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবি তো ও তো ফোন তুলছে না। পুরবি ল্যান্ডলাইনে ট্রাই করো। রিং হয়ে যাচ্ছে। পুরবি, পুরবি, আচ্ছা অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে, আর দুজনে একই রকমের অপরাধ করছে। পুরবি, পুরবি ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবার এই কাটা চুল দিয়েই ওকে আমরা খুঁজে পাব। দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন, চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি, আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার আমার কোনো দোষ নেই, আমি গগনবাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুঁয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো
কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার, আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার, আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি। আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই। 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি। তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে, এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার, আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে। হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয়, আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার, আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেফতার করতে পারেন না। হ্যাঁ, ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলিমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন, তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার, আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার, আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার, আমি কোনো রাধিকাকে চিনি সেই না। রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন, তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করতো, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডেন্ট এনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার, ওই রাতে দিয়া
দিয়া দিয়া দিয়া ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি 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 ঠিক আছো? দিয়া, এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম, আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে, তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছো? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন! যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম, তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে, তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে। নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসিই হবে। নাকি এই শশাঙ্ক এই ওয়েবসাইটের মেম্বার ছিল? হ্যাঁ তাই তো স্যার, কিন্তু বেশি পুরনো মেম্বার ছিল না। এ আগের মাসেই ওয়েবসাইট জয়েন করেছিল। স্যার, তার মানে ফক্স হান্টিংটাও একটা পাজল, যেটা সলভ করে আমরা খুনিকে পাবো। হ্যাঁ পঙ্কজ, মনে হচ্ছে এই ফক্স হান্টিং এর পরের সূত্রটা আমরা ওই শশাঙ্কর বাড়ি থেকেই পাবো। দরজায় তালা লাগানো আছে, মনে হচ্ছে শশাঙ্ক এখানে একলাই থাকে। আশ্চর্য, আজ তো দেখছি শশাঙ্কর এখানে অনেক অতিথি আসছে। নমস্কার স্যার। কে? বিকাশ, তুমি এসেছো? আমি সে না যাকে আপনি ভাবছেন, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে আসছি। সিআইডির দয়া? আরে তোমার তো অনেক নাম শুনেছি, প্রচুর গল্প শুনেছি তোমার। সাবাস, এইভাবেই দেশের নাম উজ্জ্বল করো। থ্যাংক ইউ। আমরা এখানে শশাঙ্কর সঙ্গে দেখা করতে এসেছি। শশাঙ্ক? হ্যাঁ। কি হয়েছে শশাঙ্ক? না, কিছু হয়নি ওর। আরও কি কেউ এসেছিল ওর বাড়িতে? হ্যাঁ, 20-25 মিনিট আগে আর একজন এসেছিল। ইলেকট্রনিক গ্যাজেটস, এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখে তো মনে হচ্ছে এই শশাঙ্ক একজন ইঞ্জিনিয়ার ছিল, কোন রকম বিশেষ রকমের গেজেট আবিষ্কার করার পেছনে পড়েছিল। হ্যাঁ স্যার, এখানে তো এত রকমের সার্কিট বোর্ড আর এই শর্ট ফিল্ম রেডিও আছে। এই দেখুন। এই জায়গায় জিনিসপত্রগুলো এমন ভাবে পড়ে আছে যে মনে হচ্ছে আমাদের আগে কেউ এসেছিল এই রুমে তল্লাশি নেওয়ার জন্য। মনে হচ্ছে সে কোনো বিশেষ জিনিস খুঁজতেই এসেছিল। আচ্ছা স্যার, সেই লোকটা নয় তো যার ব্যাপারে ওই লোকটা বলছিল? স্যার, ওর কাছে আবার এই বাড়ির চাবি নেই তো? হতে পারে খুনির কাছে শশাঙ্কর বাড়ির চাবি থাকতে পারে, এটা পসিবল। আসল কথা হলো এটাই যে ও এখানে কি খুঁজতে এসেছিল, আর যেটাও খুঁজতে এসেছিল সেটাও পেয়েছে কিনা
কিন্তু স্যার এখানে তো এত রকমের জিনিস রয়েছে, আমরা বুঝবো কিভাবে যে কোনো জিনিস চুরি হয়েছে না হয়নি? পূর্বে আগে তো আমাদের এটা জানতে হবে যে রাজীব আর শশাঙ্কর বন্ধুত্ব কতটা গভীর ছিল, আর এমন কি ব্যাপারে ওরা ফেসেছিল যে যার জন্য ওদের প্রাণ চলে গেল। স্যার রাজীব আর শশাঙ্ক তো মারা গেছে, আমরা কি করে জানতে পারবো যে ওদের বন্ধুত্ব কতটা গভীর ছিল? জানা যাবে ওই পাজল ওয়েবসাইটের বাকি মেম্বারদের থেকে জানতে পারবো। আচ্ছা, তার মানে কবি তুমি, রনি, আশিস আর প্রকাশ শশাঙ্ক আর রাজীবের সঙ্গে ওয়েবসাইটে রেগুলারলি কথা বলতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কি কাউকে সন্দেহ করো যে সে এই দুজনকে খুন করেছে? জানি না স্যার। আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানবেন যে ফক্স হান্টিংটা কি। স্যার আপনি ফক্স হান্টিং এর ব্যাপারে কি করে জানলেন? এটা তো শিওর যে এটা কোনো শেয়াল শিকার করা নয়। আসল ব্যাপারটা কি সেটা বলুন। স্যার মানে বোঝানোটা তো সোজা নয়, এটা একটা লম্বা কাহিনী। শুরু করো শুনি। স্যার এই মাসখানেক আগে শশাঙ্ক আমাদের ওয়েবসাইটের মেম্বার হয়, কিন্তু ওর আমাদের মতো পাজেলের শখ ছিল না। তাহলে স্যার আসলে ওর আলাদা আলাদা গ্যাজেটের শখ ছিল, আর ও এটা জোর গলায় বলতো যে আমাদের সামনে এমন একটা পাজেল রাখবে যেটাকে আমরা সলভ করতে পারবো না। আচ্ছা, তাহলে কি ছিল সেটা? স্যার ও নিজের একটা শর্ট ওয়েভ রেডিও বানিয়েছিল, আর আলাদা আলাদা স্টেশনকে চেক করতে গিয়ে ও একটা বিশেষ স্টেশনের সন্ধান পায়, যেই স্টেশনের নাম ছিল নাম্বার স্টেশন। নাম্বার স্টেশন? আচ্ছা, এর নাম তো কোনোদিন শুনিনি। আচ্ছা, এতে নতুন গান শোনা যায় না পুরনো গান? অদ্ভুত ব্যাপার তো এটাই ছিল স্যার, ওই স্টেশনে কোনো গানই আসতো না, শুধুমাত্র নাম্বার আসতো। এটা কি ধরনের রেডিও স্টেশন যে যেখানে শুধুমাত্র নম্বর আসে? স্যার নাম্বারও সব সময় আসতো না, ওটা আসারও একটা সঠিক সময় এবং সঠিক দিন ছিল। স্যার মনে হচ্ছে এই নাম্বারের বাহানায় কেউ মেসেজ দিচ্ছে, সিক্রেট মেসেজ। শশাঙ্ক ওদের অনেকগুলো ব্রডকাস্ট সেশন রেকর্ড করেছিল, আর আমাদের বলেছিল আমরা যাতে এই নাম্বারগুলোর মানে বার করি, যাতে এটা জানা যায় যে কি গুপ্ত সংবাদ পাঠানো হচ্ছে। তাহলে ওই নম্বরগুলোর অর্থ জানা গেছে? না স্যার, আমরা তো ওগুলোর কোনো সলিউশন পাইনি, কিন্তু রাজীব কিছুদিন আগে বলেছিল যে ও এই ওয়েবসাইটের নাম্বারগুলোর ব্যাপারে রহস্য জানতে পেরেছে। তাহলে কি রহস্য ছিল ওই নাম্বারের? স্যার ওগুলো তো রাজীব আমাদের কোনোদিন বলেনি। হ্যাঁ, কিন্তু পরে রাজীব আর শশাঙ্ক এই ব্যাপারে আলাদা করে কথা বলেছিল। দেখুন, আমরা ফক্স হান্টিং এর কথা বলছিলাম, সেটা বলুন। ফক্স হান্টিং ট্রান্সমিটার হান্টিং এরই দ্বিতীয় নাম। ট্রান্সমিটার হান্টিং? যখন কেউ একটা বিশেষ টেকনিকে রেডিও ট্রান্সমিটারের লোকেশনকে ট্র্যাক করার চেষ্টা করে, ওটাকেই আমাদের ভাষায় ফক্স হান্টিং বলে। মানে শশাঙ্ক নিশ্চয়ই এই নাম্বার স্টেশনের লোকেশন খোঁজার চেষ্টা করছিল। এমন কেউ তো ছিল যে এটা চায়নি যে শশাঙ্ক ওই রেডিও স্টেশনে পৌঁছয়, এই জন্য ও ওকে মেরে দিয়েছে। আশিস, ওই নাম্বারের রেকর্ডিং আমাদের চাই, পুরো ডিটেলসে। এই হলো আমাদের সিআইডি টিম। এ ইন্সপেক্টর অভিজিৎ আর স্যার দেশের সব থেকে সাহসী অফিসারদের কেনা চিনে। হাই। আর ইনি হলেন লোকেশ, লিঙ্গুইস্টিক্স আর ম্যাথমেটিক্স এর এক্সপার্ট। ভাষার সংখ্যায় এনার এত জ্ঞান আছে যেটা হয়তো আর কারোর কাছে নেই। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে এই মোবাইল আর ইন্টারনেটের যুগে কেউ নাম্বার স্টেশনের ব্যবহার কেন করবে মেসেজ পাঠানোর জন্য? অভিজিৎ, এই নাম্বার স্টেশনের ব্যবহার অনেক পুরনো। ইনফ্যাক্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক দেশের সেনারাই এই পদ্ধতিটা ব্যবহার করত নিজেদের এজেন্টদের কাছে পৌঁছানোর জন্য, যারা বাইরের দেশে থাকতো। হ্যাঁ, এটা জানি যে এখন মোবাইল ইন্টারনেটের যুগ, আর মোবাইল ইন্টারনেটের থ্রু দিয়ে যে মেসেজগুলো খুব সহজেই ট্রেস করা যায়। এক্স্যাক্টলি, তাই তো পুরনো টেকনিক ব্যবহার করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। এবার আমাদের এটা জানতে হবে যে ওই সংখ্যাগুলোর পেছনে আসল মেসেজটা কি। শিওর স্যার। আচ্ছা, এই মেসেজেসগুলো কোন রেডিও ফ্রিকোয়েন্সিতে এসেছিল? 3.22 ন্যানোহার্টজ। স্যার এই রেডিও স্টেশনের তো কোনো নাম্বার টাম্বারই আসছে না। আই এম নট সারপ্রাইজড। আই এম শিওর যে ওরা জানতে পেরে গেছে যে এখন সব সিআইডি দেখছে, তাই তারা বোধহয় মেসেজ পাঠানোর পদ্ধতি বা রেডিও ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলেছে। আচ্ছা, নতুন চ্যানেল খুঁজতে কত সময় লাগবে? খুব মুশকিল দয়া। একটা নতুন চ্যানেল খোঁজা মানে ওই মরুভূমিতে একটা ছুঁচ খোঁজার মতো ব্যাপার। 1 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। না না, আমাদের হাতে অত সময় নেই। একটা কাজ করি, আমরা পুরনো রেকর্ডেড মেসেজগুলো দেখুন, এই মেসেজ সপ্তাহে 4 দিন পাঠানো হতো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আর থার্সডেতে। এই মেসেজ প্রথম সপ্তাহে সোমবারে ব্রডকাস্ট হয়েছিল ওই নাম্বার স্টেশনে।
आंखों ही आंखों में इशारा हो गया 1 9 4 2 3 4 5 7 0 9 3 5 2 आंखों ही आंखों में इशारा हो गया 9 2 3 4 0 5 आंखों ही आंखों में इशारा हो गया 6 7 2 7 1 1 आंखों ही आंखों में इशारा हो गया 5 2 1 8 0 7 থার্সডে। নাও প্লিজ টেল মি, এই মেসেজগুলো 4 দিন একই সময় এসেছিল নাকি আলাদা আলাদা সময়? না না, একই টাইমে, রাত 12টায়। আর তারপর 2 ঘন্টা বাদে বাদে এই নাম্বারগুলোকে রিপিট করা হয়েছিল। আর এর পরের সপ্তাহে যে নাম্বার, এগুলোই ছিল নাকি আলাদা ছিল? নাম্বার তো আলাদা ছিল, কিন্তু প্যাটার্ন এক ছিল। মানডেতে 13টা নাম্বার, টিউসডে, ওয়েডনেসডে আর থার্সডেতে 6টা করে নাম্বার। এর থেকে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে অপরাধী প্রত্যেকদিন আলাদা আলাদা মেসেজ পাঠাচ্ছে। আর এই যে মেসেজ ওগুলো যারা পাঠাচ্ছে, একটা মেসেজ 4টে পার্টে পাঠাচ্ছে। লোকেশ বাবু, 1 মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আরেকবার বোঝান। আমি বোঝাচ্ছি। একটা কাগজ দাও তো। মনে করে নাও এই পুরো কাগজটা একটা মেসেজ, একটা। এটাকে আমি 4টে ভাগ করব। এবার এই একটা কাগজে 4টে টুকরো হয়ে গেল। তার মানে একটা মেসেজের 4টে পার্ট হলো, তাই তো? এই দেখো, এটা হলো মানডের জন্য, এটা হলো টুইসডে, ওয়েডনেসডে, আর এটা থার্সডে। মানে এটা সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার। এই 4টে পার্ট যখন এক করা হয় তখন একটা পুরো মেসেজ ওরা পেয়ে যায়, তাই তো লোকেশ বাবু? আচ্ছা, এই নাম্বারগুলো দেখে কি মনে হয়, এসবের মানে কি? স্যার, এই নাম্বারের পেছনে যে মেসেজগুলো আছে সেটা বার করতে 1 টাইম প্যাড লাগবে। 1 টাইম প্যাড এটা কি? আমি যেমন আপনাদের বললাম যে এই টেকনিকটা ওয়ার্ল্ড ওয়ার 2-এ ব্যবহার হয়েছে। ওই সময়ে প্রত্যেক দেশ তার স্পাইদের 1 টাইম প্যাড দিত, যাতে ওরা যে কোডগুলো আছে সেগুলোকে ডিসাইফার করতে পারে, যে মেসেজটা আছে তার মানেটা বার করতে পারে। এটাকে বলে 1 টাইম প্যাড। তাহলে রাজীব আর শশাঙ্ক ওই 1 টাইম প্যাড পেয়ে গেছিল, সেই জন্য ওরা এমন এক রহস্য অবধি পৌঁছে গিয়েছিল যার জন্য ওদের প্রাণ দিতে হলো। ঠিক আছে, এই রাজীব আর শশাঙ্কর বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে এই 1 টাইম প্যাডের ব্যাপারে। হ্যালো অভিজিৎ স্যার, এখানে তো কোনো রকম কাগজ নেই। আপনি কি কোনো কাগজ পেলেন? আমরা শশাঙ্কর বাড়িতেই আছি, দেখছি। কে শশাঙ্ক? কে আছে এখানে? আরে আপনি আসুন আসুন, চিনতে পারছেন? ইন্সপেক্টর দয়া আমি। আচ্ছা, সিআইডির দয়া। আপনি এখানে কিছু কাজ ছিল এখানে? হ্যাঁ, শশাঙ্ক আমার ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছিল কিছুদিনের জন্য, ওটাই নিতে এসেছিলাম। পঙ্কজ, দেখো তো ওখানে ওই জিনিসটা আছে কিনা। স্যার, এই ইলেকট্রিক কেটেলটা তো শশাঙ্কর অনলাইন থেকে কিনেছিল, সাথে বিলও রয়েছে। না না, এই ইলেকট্রিক কেটলি আমার। মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এই ইলেকট্রিক কেটল তো শশাঙ্কই কিনেছিল। না না দয়া, আমার কোনো রকম ভুল হচ্ছে না। তোমার এই অফিসার হয় মিথ্যে বলছে, নয়তো
আমার মতো অন্ধ হয়ে গেছে। আরে আপনি অসভ্যতামো করছেন কেন? আমি চোখে দেখতে পাই আর আমি মিথ্যে বলছি না। এখানে বিলও আছে, এই যে এই ইলেকট্রিক কেটল, ইলেকট্রিক কম্পোনেন্টস, এই সার্কিট বোর্ড আর এই বইয়ের বিল। কি বললে? শশাঙ্ক বই কিনেছিল? আর একটা মিথ্যে। আরে মিথ্যে বলছি না, আমার হাতে বিল রয়েছে। শশাঙ্ক বই কিনতেই পারে না। এক মিনিট, আপনি এরকম কেন বলছেন? কারণ ওর ডিসলেক্সিয়া আছে। ডিসলেক্সিয়া? হ্যাঁ, ডিসলেক্সিয়া। এই রোগের মানুষদের কোনো রকম পড়াশোনা করতেই ভালো লাগে না। বই কেনা তো অনেক দূরের ব্যাপার। পঙ্কজয়ী, বইগুলো কোথায়? স্যার বই তো নেই, শুধু এই কার্টন রয়েছে। ও, তার মানে খুনি এখানে বই খুঁজতে এসেছিল। তার এই বইগুলোই হলো ওয়ান টাইম প্যাড যেগুলো আমরা খুঁজছি। এই কতগুলো বই ছিল? 4টে। 4 সপ্তাহের জন্য 4টে বই। কি কি বই আছে? তাহলে এই হলো সেই 4টে বই যেটা শশাঙ্কর জন্য ওটিপির কাজ করছিল। বাই বাই সান, হাই লাইক এ কাইট, দ্য গ্রেট সাইবার হাইস্ট, দ্য স্টোন এজ। আর এই বইগুলোর মধ্যে সেই মেসেজগুলো লুকিয়ে আছে যেটা অপরাধীরা একে অপরকে পাঠাচ্ছিল। স্যার সোমবারে এরা 13টা নাম্বার পাঠায়, মানে তার মানে এই 13টা নাম্বারের অর্থ এই বইগুলো থেকে জানা যাবে? জানা যাবে না পুরবি, অলরেডি জেনে গেছে। দেখো, যেমন মানুষের হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্টস একরকম হয় না, কারোর সাথে কারোরটা মেলে না, সেরকমই প্রতিটা বইয়ের নিজের একটা আইএসবি নাম্বার থাকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। দুটো বইয়ের নাম্বার এক হতে পারে না। আর আইএসবি নাম্বার 13টা ডিজিটের হয়। বইয়ের পিছনে এই বারকোড দেখতে পাচ্ছ? এর নিচে লেখা থাকে। এটাকে বইয়ের বারকোডও বলতে পারি। তবে এই নাম্বার দ্বিতীয় তৃতীয় পেজেও লেখা থাকে এই আইএসবি নাম্বার। স্যার তার মানে এই আইএসবিএন নাম্বারকে ইন্টারনেটে সার্চ করে আসামি প্রথমে এটা জানতে পারে যে কোন বইটা কিনতে হবে। এক্স্যাক্টলি। আর তারপরে ওই বইয়ের আইএসবি নাম্বার থেকে ওরা নিজেদের সিক্রেট মেসেজ খুঁজে বের করে। যেটা প্রথম সোমবারে আইএসবি নাম্বার পাঠানো হয়েছিল স্যার, সেটা হচ্ছে এটা 194234570935 পুরবি একটু চেক করো এই 4টে বইয়ের মধ্যে এই আইএসবি নাম্বারটা কোন বইয়ের। স্যার এই আইএসবিএন নাম্বার বাই বাই সানের সাথে ম্যাচ করছে। আরে বাহ স্যার, এটা তো খুবই সোজা, এটা তো যে কেউ বুঝতে পারবে। এক্স্যাক্টলি। এইভাবেই সপ্তাহের বাকি 3 দিনের নাম্বারও ডিকোড করা যেতে পারে। মানে সোমবারের সিক্রেট মেসেজটা তো ওরা জেনেই গেছে, কিন্তু বাকি 3 দিনে বইয়ের পেজ নাম্বার থেকে, লাইন থেকে, ওয়ার্ড নাম্বার থেকে ওরা মেসেজ জানতে পারে। স্যার এই টুইসডেতে মেসেজ আসে 923405, 92 পেজ নাম্বার, 34 লাইন, 05 ওয়ার্ড, মানে 92 নাম্বার পেজে 34 লাইন, 5 নাম্বার ওয়ার্ড। ঠিক ওইভাবেই প্রত্যেক সপ্তাহে একটা নতুন বই আর একটা নতুন খবর। স্যার পুরবি, স্যার এই বাই বাই সানে কি মেসেজ আছে? স্যার এই বাই বাই সানের প্রথম সপ্তাহের যে মেসেজ ছিল সেটা হলো কিডন্যাপ, মানি ব্যাগ, জুনিয়র। কিডন্যাপ, মানি ব্যাগ। স্যার দ্বিতীয় সপ্তাহে যে বইটা এসেছিল তার নাম হলো দ্য গ্রেট সাইবার হাইস্ট। এটা মঙ্গলবারে এসেছিল স্যার, র্যানসামওয়্যার। আর বুধবারে অ্যাটাক। আর বৃহস্পতিবারে এসেছিল লাস্ট মেসেজ ট্রিং ট্রিং। ট্রিং ট্রিং। আর থার্ড উইকের বইটা স্যার হাই লাইক এ কাইট। হাই লাইক এ কাইট।
পরের খবর হলো কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট? হ্যাঁ স্যার, বিচ। বিচ? সাউথ। সাউথ বিচ। স্যার এই যে 4 নম্বর বই, এই সপ্তাহের বই, হ্যাঁ, দ্য স্টোন এজ, এর মেসেজটা হলো মঙ্গলবারের জন্য ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট। বুধবারের হলো গোজ। বাস এইটুকুই আছে স্যার, ইনকমপ্লিট। আজকে স্যার বৃহস্পতিবার, এই অসম্পূর্ণ মেসেজ আজকে রাতেই সম্পূর্ণ করা হবে। হ্যাঁ অভিজিৎ, এতদিন আমাদের কাছে যত মেসেজ এসেছে ভালো করে স্টাডি করে দেখতে হবে যে কি গন্ডগোল হচ্ছে। স্যার এই প্রথম মেসেজ, কিডন্যাপ মানি ব্যাগ জুনিয়র। মনে হচ্ছে যে এই মেসেজ আজিঙ্কিয়া বাবুর জন্য। এটা আজিঙ্কিয়া বাবুর জন্যই দয়া, কারণ উনি ফিল্মের সব থেকে বড় ফাইন্যান্সার আর ওনার নিক নেম হলো মানি ব্যাগ। কিডন্যাপ মানি ব্যাগ জুনিয়র।